সেখানে বিজ্ঞাপন দিয়েছে। তো এই বিবাহের বিজ্ঞাপনের ওপরে বেস করেই এই গল্পটি, এবং তার এই চিঠিটি দেখার পরে সে কি কার্যকলাপ করছে, সেই কার্যকলাপের ফলশ্রুতিও বা কি হচ্ছে, সেটাই হলো এই গল্পের মেন বিষয়বস্তু। এবং গল্পগ্রন্থের প্রকাশকাল হলো 15ই অক্টোবর 1906, আশ্বিন, বাংলাতে আশ্বিন 1316। পাঠ্য গল্প অনুসারে নিচে দেওয়া কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। এখানে দেখো মিক্সড কোশ্চেন এসছে। হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পটি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা কি কি বিষয় জানবো দেখো। গল্পটির পটভূমি সম্পর্কে জানবো, লেখক সম্পর্কে জানবো, গল্পটি যে গ্রন্থে প্রকাশিত হচ্ছে সেই গ্রন্থ নাম, তার প্রকাশকাল, যে পত্রিকাতে প্রকাশিত হয়েছে পত্রিকা, তার প্রকাশকাল, গল্পের মেন চরিত্রগুলি সম্পর্কে জানবো, পরিচ্ছেদ সংখ্যা এবং এই পরিচ্ছেদ অনুযায়ী কাহিনী, এবং এই কাহিনীর উপরে বেস করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি গল্পে আছে সেগুলি সম্পর্কে জানবো। আর বিগত সালগুলিতে নেট সেট পরীক্ষাতে যে প্রশ্নগুলি এই গল্প থেকে এসেছে সেগুলি সম্পর্কেও আমরা জানবো। তো যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই নেক্সট ভিডিও বা এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও চলো তাহলে শুরু করি। প্রথমেই দেখে নিই লেখক পরিচিতি। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম 3রা ফেব্রুয়ারি 1873 সালে এবং উনি মৃত্যুবরণ করছেন 5ই এপ্রিল 1932 সালে। তিনি ছিলেন বাংলার একজন অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক তথা ছোট গল্পকার ও ঔপন্যাসিক। এনার জন্ম কোথায়? 3রা ফেব্রুয়ারি 1873-এ ইনি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রাম, যেখানে তার মাতুলালয়, ওখানে জন্মগ্রহণ করছেন। নাটোরের রাজা জগদীন্দ্রনাথ রায়ের উৎসাহে তিনি 1915 সালে মানসীয় মর্মবাণী পত্রিকার সম্পাদনার কাজ শুরু করেন। এছাড়াও তাকে বাংলা গল্পের মপাসা বলা হচ্ছে। কেন? রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের মধ্যবর্তী সময়ে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গল্পকার ছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়, এবং তার গল্পের প্রবল চাহিদা ছিল এবং তার এই সরস গল্পগুলির জন্যই তাকে বাংলা গল্পের মপাসা বলা হচ্ছে। নেক্সট দেখে নিই এই গল্পটি কোন সময়ে রচিত হচ্ছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে বৈশাখ মাসের একটি সন্ধ্যা, অর্থাৎ গ্রীষ্মের সন্ধ্যা, যেখানে জায়গাটির নাম হলো গাজীপুরের গোড়া বাজার। সেখানে একজন ব্যক্তি, একজন লালা জাতীয় যুবক বসে আছেন যিনি নেশাগ্রস্ত। তার নাম রাম আওতার। এই নেশাগ্রস্ত যুবক তার ভাইয়ের রাস্তা দিয়ে একটি জিনিস যাচ্ছিল, মানে কাবুলিওয়ালা যাচ্ছে জিনিস ফেরি করতে, তো সেখানে তার ভাই আসছে এবং এই ভাইয়ের মারফতই একটা খাবারের যে মোড়ক, সেই খাবারের মোড়ক ছিল একটি হিন্দি সংবাদপত্রের টুকরো। তো সেই সংবাদপত্রের মধ্যে সে একটি সংবাদ দেখছে এবং এই সংবাদে কি ছিল? একটি বিবাহের বিজ্ঞাপন ছিল, যে একজন লালা জাতীয় যুবক চাইছে তার কন্যার জন্য কোনো একজন ব্যক্তি সেখানে বিজ্ঞাপন দিয়েছে। তো এই বিবাহের বিজ্ঞাপনের ওপরে বেস করেই এই গল্পটি, এবং তার এই চিঠিটি দেখার পরে সে কি কার্যকলাপ করছে, সেই কার্যকলাপের ফলশ্রুতিও বা কি হচ্ছে, সেটাই হলো এই গল্পের মেন বিষয়বস্তু। প্রথমেই দেখো এই বিবাহের বিজ্ঞাপন গল্পটির প্রকাশিত হচ্ছে দেশি ও বিলাতি গল্পগ্রন্থে, এবং গল্পগ্রন্থের প্রকাশকাল হলো 15ই অক্টোবর 1906, আশ্বিন, বাংলাতে আশ্বিন 1316। এবার দেখি আমরা মনে রাখবো কি করে। বিবাহের বিজ্ঞাপন দেখে একজন বিবাহিত যুবক, অর্থাৎ রাম আওতার বলে যে ব্যক্তিটি গল্পের মেন চরিত্র, একজন বিবাহিত যুবক এই বিবাহের বিজ্ঞাপন দেখে নেশাগ্রস্ত অবস্থায় তার জন্য সে মজা করতে চাইছে, এবং মজা করতে চেয়ে সেই বিবাহ করার জন্য অন্য এক জায়গায় যাচ্ছে। তো সেই হিসাবে আমরা মনে রাখতে পারি সে দেশ থেকে বিদেশে যাচ্ছে। এবং গল্পে একটি কথাও আছে যে যে পাত্রের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেই পাত্র যদি পাওয়া যায় তাহলে সেই পাত্রকে পড়াশোনার জন্য বিদেশেও পাঠানো হবে, এরকম একটি বিজ্ঞাপনে বলা হয়েছে। তো সেই হিসাবে আমরা দেশ এবং বিলাত উভয়ের কথাই মনে রাখতে পারি, যে দেশি ও বিলাতি।
ঠিক আছে। এবং 15ই অক্টোবর 1916 সালে এই গল্প গ্রন্থটি প্রকাশিত হচ্ছে বাংলাতে, আশ্বিন 1316। নেক্সট আসছে পত্রিকা। পত্রিকা হচ্ছে প্রবাসী পত্রিকা। তো দেশের বাইরে থাকলে তো প্রবাসী বলবো আমরা তাকে, তাই না? তো সেই হিসাবে আমরা প্রবাসী বলছি। আর প্রকাশকাল হচ্ছে বৈশাখ 1312। তাহলে পত্রিকা, প্রবাসী, বৈশাখ 1312। নেক্সট আসছে গল্পের চরিত্র পরিচিতি। গল্পের মেন চরিত্র হলো রাম আবতার, যার বয়স 22 বছর, যিনি বলাই হচ্ছে গল্পে যে যুবক, তাই তো? লালা জাতীয় যুবক, যার বাড়ি গোড়াবাজার, গাজীপুর, এবং ইনি হলো গল্পের মেন চরিত্র। এরপর আসছে চতুর্ভুজ ওরফে চতুরী, যিনি এই রাম আবতারের ভৃত্য। রাম আবতারের ভৃত্যের নাম চতুর্ভুজ ওরফে চতুরী, যে রাম আবতারকে এই নেশার যে গেলাস, নেশার দ্রব্যের যে গেলাস, সেটি রাম আবতারকে দিয়ে গিয়েছিল। নেক্সট আসছে মোহনলাল। মোহনলালের বয়স 5 বছর, অবশ্যই রাম আবতারের ভাই, তাই বাড়িও হবে গোড়াবাজার, গাজীপুর। ঠিক আছে। নেক্সট আসছেন লালা মুরলীধর লাল। লালা মুরলীধর লাল, যিনি বিজ্ঞাপন দিয়েছিলেন, যে বিবাহের বিজ্ঞাপনটা আমরা কাগজে, যে হিন্দি সংবাদপত্রের কাগজে দেখতে পাচ্ছি, সেখানে এই বিজ্ঞাপনটা দিয়েছিলেন লালা মুরলীধর লাল, যিনি বর্তমান কোথায় থাকেন? নকলে বা নকলউয়ে থাকেন। নেক্সট আসছেন মহাদেব মিশ্র, যিনি কাশীর কেদারঘাটে থাকেন, বেনারস সিটি। ইনি একজন গুন্ডা। আর একজনের নাম আমরা পাচ্ছি কানহাইয়া লাল, যাকে আমরা পরবর্তীতে ছদ্মনাম হিসাবে পাবো কিশুন প্রসাদ, এই ছদ্মনামে। এর বাড়ি কাশীর কেদারঘাট, একই জায়গায় বাড়ি, বেনারস সিটি। ইনি মহাদেব মিশ্রের একজন প্রিয় শাকিরদ। ঠিক আছে, মানে সাকরেদ আমরা যাকে বলি, তো সেই শাকিরদ হলো কানহাইয়া লাল, কার? মহাদেব মিশ্রের। তো এই মেন ক্যারেক্টার হিসেবে কিন্তু আমরা এই চরিত্রগুলোকেই পাচ্ছি। এবারে চলে আসি পরিচ্ছেদ সংখ্যাতে। 3টি পরিচ্ছেদ এখানে আছে। প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ, এবং পরিচ্ছেদের কোনো নামকরণ কিন্তু এই গল্পে করা হয়নি, জাস্ট পরিচ্ছেদের নাম। এবারে দেখে নিই প্রথম পরিচ্ছেদের বিষয়বস্তু কি। এখানে কিন্তু আমাদের একটা খাটনি কমে গেল, যেহেতু প্রথম পরিচ্ছেদের বা দ্বিতীয় বা তৃতীয় পরিচ্ছেদ, কোনো পরিচ্ছেদের কোনো নাম নেই, সুতরাং আমাদের আলাদা করে নাম মনে রাখতে হচ্ছে না, এটা একটা ব্যাপার। আর প্রথম পরিচ্ছেদের বিষয়বস্তুতে চলে আসি এবার আমরা। গল্পের প্রথমেই আমরা বলেছি যে বৈশাখ মাসে একটি গ্রীষ্মকালের সন্ধ্যা, যেখানে স্থান হলো গোড়াবাজার, গাজীপুর, যেখানে রাম আবতার তার বাড়ি। তিনি একজন লালা জাতীয় যুবক, তাই শহর গাজীপুর, মহল্লা গোড়াবাজার। রাম আবতার নামক একজন লালা জাতীয় যুবক বাস করে, যার বয়স 22 বছর, যেটা আমরা চরিত্র পরিচিতিতেই পেয়েছি যে 22 বছর তার বয়স। নেক্সট আসছেন লালা জাতীয় যুবক, এই যে রাম আবতার, এনার শিক্ষাগত যোগ্যতা কি? প্রবেশিকা পরীক্ষায় ফেল করে লেখাপড়া ছেড়ে দিয়ে বর্তমান সে ঘরে বসে আছে। রাম আবতারের বাড়ির যে স্থান, সেই স্থানের বর্ণনা কি? বাড়ির সদর রাস্তার উপরে, আর বাজার থেকে কিছু দূরে, তাই জায়গাটা একটু নিরিবিলি। বাড়ি কোথায়? সদর রাস্তার উপর। এই প্রশ্নগুলো কিন্তু খুবই নেট পরীক্ষাতে দেখা যায়। এই প্রশ্নটা কোনো একবার নেট পরীক্ষাতে এসেছিল যে রাম আবতারের বাড়ি রাস্তার একটু পাশে, এইরকম ভাবে, শুদ্ধ নাকি অশুদ্ধ। কিন্তু এখানে কি দেওয়া আছে নেট পরীক্ষাতে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, বলা হচ্ছে বাড়ির সদর রাস্তার উপরে, গলির মোড়ে নয়। যদি বলা হয় যে গলির ভেতরে, তাহলে ভুল, বাড়ির সদর রাস্তার উপরে। এগুলো মনে রাখতে হবে যে বাড়ির স্থানের যে বর্ণনা সেটি। পথচারী লোক বেশি ছিল না, জায়গাটা নিরিবিলি বলা হয়েছে, পথচারী লোক বেশি ছিল না, কিন্তু মাঝে মাঝে দু একখানা এক্কা গাড়ি কেমন শব্দ করে যাচ্ছিল? ঝমঝম শব্দ করে। অপর পাশে একটি মিউনিসিপ্যালিটির লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করছে। মিউনিসিপ্যালিটির লণ্ঠন, ইনফরমেশন গুলো মনে রাখবে। গোলাপ ছড়িওয়ালা তীব্র কেরোসিনের আলো সহ পসরা কাঁধে নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। গোলাপ ছড়িওয়ালা অর্থাৎ যে ফেরিওয়ালা যাচ্ছিল রাস্তা দিয়ে, সে তার পসরা সহযোগে, তার কাছে ছিল একটি কেরোসিনের আলো, সে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে কি বলছিল যে ক্যা মজাদার গোলাপ ছড়ি, জো খাওয়ে মজা পাওয়ে, জো চাখে ইয়াদ রাখে গোলাপ ছড়ি। তো এই বলে, এই ছড়াটি বলে সে তার সওদা করছিল। তো এই ছড়াটি শুনে কে বেরিয়ে এলো? বেরিয়ে এলো রাম আবতারের ভাই মোহনলাল। মোহনলাল যে বেরিয়ে এলো, তার বয়স হচ্ছে 5 বছর।
এবারে মোহনলাল পয়সার কাঁধে ওই ব্যক্তির কাছ থেকে কি কিনলো, গোলাপ ছড়ি কিনলো, এবং গোলাপ ছড়ি তাকে যে কাগজটিতে করে দেওয়া হয়েছিল সেই কাগজটা দেখিয়ে সে তার দাদাকে বলেছিল যে দেখো ভাইয়া, এইটা একটা হাতির তসবির। ছেঁড়া কাগজটিতে দেখা গেল যে হস্তি মার্কা একটি ওষুধের বিজ্ঞাপন আছে এবং তার পাশেই একটি বিবাহের বিজ্ঞাপন, যেটি আমাদের এই গল্পের মেন বিষয়বস্তু। দেখো এখনো কিন্তু প্রথম পরিচ্ছেদ চলছে, খেয়াল রাখবে প্রথম পরিচ্ছেদেই কিন্তু বিবাহের বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে এবং বিজ্ঞাপনে কি লেখা আছে, প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি সপ্তদশ বর্ষীয়া কন্যা আছে, কন্যার বয়স সপ্তদশ, বিবাহের জন্য একটি সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ জাতীয় পাত্র আবশ্যক। কায়স্থ জাতীয় পাত্র চেয়েছি। বিবাহান্তে যুবকটিকে শিক্ষা লাভের জন্য আমরা বিলাতে পাঠাতে ইচ্ছা করি। তো শিক্ষা লাভের জন্য তাকে অর্থাৎ পাত্রকে তারা বিলাতে পাঠাতে ইচ্ছা রাখে। বিজ্ঞাপনটি দিয়েছিল কে? বিজ্ঞাপনটি দিয়েছিল লালা মুরলীধর লাল, অর্থাৎ যে কন্যা সন্তানের জন্য বিবাহ ছিল তার পিতা এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন এবং তার ঠিকানা ছিল মহাদেব মিশ্রের বাটি, কেদারঘাট, বেনারস সিটি। ঠিক আছে। রাম অবতার প্রথমে এই চিঠিটি দেখে, এই যে বিবাহের বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটি দেখে সে চিঠি লিখবে এরকম মনস্থির করে, কারণ সে নেশাগ্রস্ত ছিল। তো চিঠিতে শুরু করে তিনি, সে প্রথমে শ্রী শ্রী গণেশায় নমো লিখেছিল এবং তারপরে সেটি কেটে দিয়ে ভাবে যে এরা নিশ্চয়ই প্রার্থনা সমাজভুক্ত, তাহলে এরকম কোনো কিছু এরা মানবে না। তো এরা তখন কি করেছিল, শ্রী শ্রী ঈশ্বর জয়তী এই কথাটি লিখেছিল চিঠিতে। তাহলে চিঠির শুরুতে শ্রী গণেশায় নমো লেখা ছিল, মানে লিখেছিল, তারপরে সেটিকে মুছে ফেলে বা বাদ দিয়ে শ্রী শ্রী ঈশ্বর জয়তী বলে আরেকটি চিঠি সে শুরু করেছিল। চিঠিতে রাম অবতার যা যা লিখেছিল, কি কি লিখেছিল, প্রবেশিকা পরীক্ষায় ফেল না লিখে, কারণ আমরা রাম অবতারের শিক্ষাগত যোগ্যতা আগেই জেনে গেছি যে সে প্রবেশিকা পরীক্ষায় ফেল, কিন্তু সেটা না লিখে সে কি লিখলো, যে বিএ পরীক্ষাতে ফেল করেছে। নিজের সৎ চরিত্রের কথা লেখার সময় তার মুখে হাসি দেখা গেল। তার কারণ কি? তার কারণ সে অলরেডি বিবাহিত, তার সত্ত্বেও সে বিবাহের জন্য নিজের সৎ চরিত্রের কথা লিখছে, সে অবিবাহিত সে কথা লিখছে, এই সমস্ত কথা চিঠিতে লিখছে এবং সে মুখে হাসি, তার মুখে সেই জন্য হাসি দেখা যাচ্ছে। সে জাতিভেদ মানে না এটাও লিখেছে, বিলাত যেতে তার কিছুমাত্র আপত্তি নাই, এবং চিঠিতে কুমারীর একখানি ফটোগ্রাফ প্রার্থনা করেছিল। তাহলে চিঠিতে রাম অবতার কি কি লিখেছিল এগুলো মনে রাখবে, এখান থেকে ক্রম সাজানো কিন্তু আসতে পারে। ক্রম সাজানো, যে চিঠিতে রাম অবতার যা যা লিখেছিল সেগুলি ক্রমানুসারে সাজাও, তো সেই হিসাবে কিন্তু এটি মনে রাখতে হবে। এই পর্যন্ত গেল তো প্রথম পরিচ্ছেদের ঘটনা। তাহলে প্রথম পরিচ্ছেদ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাম অবতার বিবাহের বিজ্ঞাপন দেখে একটি চিঠি লিখছে এবং সেই চিঠিটি পাঠিয়ে দিচ্ছে। এবারে চলে আসছি দ্বিতীয় পরিচ্ছেদে। দেখো দ্বিতীয় পরিচ্ছেদের সময়কাল আমরা পাচ্ছি দ্বিপ্রহর, আগেরটা ছিল কি সন্ধ্যাবেলা, এটা আসছে দ্বিপ্রহর। দ্বিতীয় পরিচ্ছেদের স্থান কাশীর কেদারঘাট, বেনারস সিটি, যে ঠিকানা আমরা চিঠিতে দেখেছিলাম, যে বিবাহের বিজ্ঞাপন যেটা বিজ্ঞাপনে ছিল যে ঠিকানা, সেই ঠিকানা। সেখানে কি হচ্ছে, কাশীর কেদারঘাটের কাছে একটি ক্ষুদ্র গলির মধ্যে মহাদেব মিশ্রের ত্রিতল অট্টালিকা, মনে রাখবে ত্রিতল অট্টালিকা, চেহারার বর্ণনা, মহাদেব মিশ্রের চেহারার বর্ণনা, প্রথমে শরীর দৃঢ় ও বলিষ্ঠ, কিছুটা স্থূল, গৌরবর্ণ পুরুষ। তাহলে মহাদেব মিশ্রের চেহারা, শরীর দৃঢ় ও বলিষ্ঠ, কিছুটা স্থূল, গৌরবর্ণ পুরুষ, এবং সঙ্গে তার আরো একজন ছিল তার সাকিরাত কানহাইয়া লাল, যার দেহ ক্ষীণ হলেও শারীরিক তার যে বলের পরিচয়, তার অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু সেটি দেখা যাচ্ছে। দেখো দ্বিতীয় পরিচ্ছেদে আরো বেশ কিছু ঘটনা আছে। মহাদেব মিশ্র ছিল, এই যে মহাদেব মিশ্রের কথা বলা হচ্ছে, মহাদেব মিশ্র ছিল গুন্ডা এবং উপরিও বাড়ির অধিকারী, যে ত্রিতল বাড়ির কথা বলা হচ্ছে সেই বাড়ি কানহাইয়ালাল মহাদেব মিশ্রের একজন প্রিয় সাকিরাত, এটা আমরা জানি। চিঠিতে রাম অবতার যা যা লিখেছিল, কি লিখেছিল, যে রাম অবতার একজন সৎবংশীয় কায়স্থ যুবক যার বয়স 22 বছর, সে এলাহাবাদ কলেজে বিএ শ্রেণী অবধি অধ্যয়ন করেছে। কোন কলেজ? এলাহাবাদ কলেজ। পরীক্ষার পূর্বে পীড়াক্রান্ত হওয়ার জন্য সে পাশ করতে পারেনি, অর্থাৎ বিএ ফেল, এই কথা সে লিখেছে। আসলে সে প্রবেশিকা ফেল ছিল, কিন্তু লিখেছে সে বিএ ফেল। সে বাল্য বিবাহের বিরোধী, সেই জন্য এখনো পর্যন্ত সে বিবাহ করেনি এবং সে অত্যন্ত সচ্চরিত্র এবং সত্যবাদী, এ কথা সে চিঠিতে লিখেছিল। এরপর আসছে তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদের সময়কাল হিসাবে আমরা পাচ্ছি অপরাহ্ন। প্রথম পরিচ্ছেদে কি পেয়েছিলাম? সন্ধ্যা,
দ্বিতীয় পরিচ্ছেদে পেয়েছিলাম দ্বিপ্রহর, তৃতীয় পরিচ্ছেদে পাচ্ছি অপরাহ্ন। 2 দিন পর রাম অবতারের কাছে একটি পত্র এসেছিল। আমরা আগের পাঠে দেখেছি, মানে প্রথম পরিচ্ছেদে দেখেছি যে রাম অবতার চিঠি পাঠাচ্ছে এবং সেই চিঠি দ্বিতীয় পরিচ্ছেদে গিয়ে পাচ্ছে মহাদেব মিশ্র এবং তার সাকৃত। তৃতীয় পরিচ্ছেদে দেখছি যে রাম অবতারের কাছে একটি চিঠি আসছে। রাম অবতারের কাছে যে চিঠি আসছে এবং ডাকওয়ালা একটি পত্র ও প্যাকেট দিয়ে গেছিল। যে প্যাকেটে কি ছিল, সেই মেয়েটির যে কুমারীর ছবি চেয়েছিল সেই ছবি ছিল এবং সেই চিঠিতে বেনারস সিটির মোহর লাগানো আছে। সুতরাং এটা পরিষ্কার যে কেদারঘাট বেনারস সিটিতে যে চিঠি পাঠিয়েছিল সেইখান থেকেই চিঠিটি রাম অবতারের কাছে আসছে। রাম অবতার প্রথমেই প্যাকেটটি খুলেছিল। তাহলে দেখো, চিঠিটা তার কাছে ইম্পর্টেন্ট নয়, সে আগে সুন্দরী যুবতীর ছবিটি দেখতে চেয়েছিল। তো প্যাকেটটি ছিল সুন্দরী যুবতীর মনোজ্ঞ সুন্দর ছবি। যুবতীর পরনে ছিল পার্সি মহিলাদের ধরনের শাড়ি। ঠিক আছে, এই ছবিটি সে আগে দেখেছিল। একবার কাশীজি দর্শন করিয়া আসি। শনিবার দিন আহার শেষ করে বাড়িতে রাম অবতার একথা বলেছিল। তাহলে রাম অবতার কি বলেছিল, যে শনিবার দিন খাওয়া দাওয়ার পর বলেছিল যে একবার কাশীজি দর্শন করে আসি, এই বলে সে বাড়ি থেকে বেরিয়েছিল। কোথায় যাওয়ার জন্য? সেই কেদারঘাট ওখানটাতে যাওয়ার জন্য। এবার রাম অবতার সেখানে যাওয়ার জন্য কি রকম বেশভূষা করেছিল? ভালো একটি রেশমি চাপকান পরেছিল, জরির কাজ করা সুন্দর মখমলের টুপি পরেছিল, দিল্লি থেকে আনা সুকোমল রঙিন জুতো। অবশ্যই মনে রাখবে, এখান থেকে কিন্তু ক্রম সাজানো বা কোনো ইনফরমেটিভ নর্মাল কোশ্চেনও দিতে পারে। ঠিক আছে, এইগুলো থেকে বেশিরভাগ ক্রম সাজানোই আসে। তো আগে পরে যদি দেওয়া থাকে সেগুলোকে ঠিকঠাক সাজাতে হবে, সুতরাং মনে রাখার চেষ্টা করবে। নেক্সট আসছে উৎকৃষ্ট হেনার আতর রুমালে, গোফে ও ভ্রু যুগলে মাখিয়েছিল। খরচা খরচ খরচার জন্য 200 টাকা নিয়েছিল। এছাড়া কি কি তার ছিল? সোনার ঘড়ি পরেছিল, সোনার চেন পরেছিল, একটি হীরের আংটি পরেছিল। এগুলো সে নিজের সঙ্গে নিয়েছিল। তাহলে সে কোনটার পর কোনটি পড়ছে এগুলো কিন্তু মনে রাখতে হবে। আগে চাপকান, তারপরে জরির কাজ করা টুপি, তারপর জুতো, তারপরে গিয়ে সে আতর মাখছে। আতর কোথায় মাখছে? রুমালে নিচ্ছে, গোঁফে দিচ্ছে, একটু ভ্রুতে দিচ্ছে, তারপরে সে টাকা নিচ্ছে। এবার বেরোনোর জন্য টাকা নিচ্ছে এবং লাস্ট ঘড়ি, চেন আর আংটি পরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে সে কিভাবে সেজেছিল এইটা একটু মাথায় রাখবে। তাহলে যে ক্রম সাজানো যদি দেয় তাহলে আমাদের মনে থেকে যাবে। নেক্সট আসছে কিশুন প্রসাদের চাচাজি মহাদেব মিশ্র মুরলীধর লাল সেজেছে। তাহলে কিশুন প্রসাদ কে সেজেছে? কানহাইয়া লাল জি, অর্থাৎ মহাদেব মিশ্রের যে সাকিরাত কানহাইয়া লাল, সে সেজেছে কিশুন প্রসাদ এবং তার চাচাজি সেজে বসেছিল মহাদেব মিশ্র কি সেজেছিল? মুরলীধর লাল, অর্থাৎ যে বিজ্ঞাপনের যে ব্যক্তি সেই ব্যক্তি সেজেছিল। মহাদেব মিশ্রের ভৃত্য রূপার বাসনে কিছু মিষ্টান্ন এবং কিছু সুগন্ধি সিদ্ধি রাম অবতারকে এনে দিয়েছিল এবং যে সিদ্ধি খেয়ে রাম অবতার কি হয়েছিল? অজ্ঞান হয়ে গেছিল, তাই না? সেখানে বসে রাম অবতার একটি গান ধরেছিল, বতা দে সখী কন গলি গায়ে মেরে শাম গোকুল ঢুরি বৃন্দাবন। এবার এই ঢু ঢু বলতে বলতে আস্তে আস্তে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে এবং তারপরেই তার কাছ থেকে সে যা কিছু পড়ে গেছিল, সঙ্গে তার গায়ের জামাটিও, সেটিও পর্যন্ত এই গুন্ডারা লুটে নেয় এবং কি করে? মহাদেব মিশ্রের কথা মতো কানহাইয়ালাল রাম অবতারকে একটা গেরুয়া কৌপিন পরিয়ে, গায়ে ভস্ম মাখিয়ে, একটা চিমটে ও ঝুলি দিয়ে, সন্ন্যাসীর বেশ পরিয়ে 2 ঘন্টা মান মন্দিরের দেউড়িতে ঘন্টা 2 পরে মান মন্দিরের দেউড়িতে শুইয়ে দিয়ে এসেছিল। কারণ ওখানে যদি কারোর গেরুয়া বসন পরা, কারোর কাছে ঝুলি থাকে, তাহলে তার খাওয়ার অভাব হয় না। এই হিসাবে তারা তাকে গেরুয়া কৌপিন পরিয়ে একটা ঝুলি দিয়ে মান মন্দিরের দেউড়িতে দিয়ে এসেছিল, যে সে যা হোক কিছু খেতে পাবে। এই কৃপাটা তার উপরে করে দিয়ে এসেছিল। মহাদেব মিশ্র রাম অবতারের ঝুলিতে গোটা কত পয়সাও দিয়েছিল। ঠিক আছে, গোটা কত পয়সাও দিয়েছিল এবং পরবর্তীতে দেখা যায় এই রাম অবতারকে বাড়িতে ফিরিয়ে আনছে। কাশীর রাস্তায় তার মামা রাম অবতারকে দেখতে পাচ্ছে এবং সেখান থেকেই অনেক কষ্টে তাকে আবার গৃহে ফিরিয়ে আনছে। তো এই ছিল একজন নেশাগ্রস্ত যুবক নেশাগ্রস্ত অবস্থায় যে অবিবেচকের মতো কাজ করে, সেই অবিবেচক কাজ করার ফলশ্রুতি তাকে কেমন ভাবে ঝেলতে হয়েছিল সেটি কিন্তু এখানে
এই গল্পে আমরা দেখতে পাই। প্রভাত কুমার দেখিয়েছেন একটি খুব মজাদার ভাবে ইনি গল্পটিতে সেই ঘটনাটিকে তুলে ধরেছেন। ঠিক আছে, তো এই ছিল বিবাহের বিজ্ঞাপন গল্পের কাহিনী সংক্ষেপ বলো বা তার থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি বলো সেটি। এবারে দেখে নিই আমরা এই গল্পটি থেকে বিগত সালগুলিতে নেটসেট পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন এসেছে। তো দেখো প্রথমেই প্রশ্নটি দেখো, পাঠ্য গল্প অনুসারে নিচে দেওয়া কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। এখানে দেখো মিক্সড কোশ্চেন এসছে। টোটাল ছোট গল্পের পাঠ থেকে দেখো গিরগিটি গল্পের একটি লাইন দিয়েছে, বিবাহের বিজ্ঞাপন গল্পের একটি লাইন দিয়েছে, দ্রৌপদীর একটা, গরম ভাত অথবা নিছক ভূতের গল্পের একটা এবং উলট পুরাণের। 5টি গল্প থেকে 5টি লাইন দিয়েছে। ঠিক আছে, যেহেতু টোটাল সমগ্রটা মিলেই তো পরীক্ষা, তো সেই হিসাবে কিন্তু এই লাইনটি দিয়েছে। তো দেখো কি বলছে, গিরগিটি গল্পে যা দেখে মায়া মনে মনে বলেছিল মেঘের পর রৌদ্রের মতো, তা হলো ফুটফুটে জ্যোৎস্না। এটি ঠিক নাকি ভুল বলতে হবে। বিবাহের বিজ্ঞাপন থেকে কি এসছে দেখো, গল্পে রাম অবতার কোর্টশিপের প্রণালী অবগত হওয়ার জন্য বেশ কিছু ইংরেজি উপন্যাস পড়েছিল, তাই কি? এটি কি আদৌ আছে? তাহলে এটি চিহ্নিত করতে হবে যে এটি ঠিক নাকি ভুল। দ্রৌপদী গল্পে মাহ শব্দের অর্থোদ্ধার করেছিল ক্যাম্পের জলবাহী সাঁওতাল চমরু। এটি ঠিক নাকি ভুল। নেক্সট আসছে 4 নম্বর, গরম ভাত অথবা নিছক ভূতের গল্পে ভূত ধরার দলের দ্বিতীয়বার গান গাওয়ার কথা ছিল মালো পাড়ায় বটগাছের নিচে। আর উলট পুরাণ গল্পে ফ্লপির জিভের আড় ভাঙানোর জন্য জ্যোৎস্নাদি পরামর্শ দিয়েছিল মুখে সুপুরি পরে রাখার। তো এই যে 5টি লাইন দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল আমরা বিশ্লেষণ করে পাবো। যে এখানে পাচ্ছি যে ঘ ঠিক, অর্থাৎ কেবলমাত্র এক ঠিক, গিরগিটি গল্পের লাইনটি, দ্রৌপদী গল্পের লাইনটি ঠিক এবং গরম ভাত অথবা নিছক ভূতের গল্প এই লাইনটি ঠিক। বাকি যে লাইনটি বিবাহের বিজ্ঞাপন লাইনটিও একদমই ঠিক নয়, কারণ ইংরেজি উপন্যাস নয়, সে কি পড়েছিল, সে বরং কিছু হিন্দি বই পড়েছিল, তাই না? তো সেই কথাটি গল্পে বলা আছে। তো এই হলো বিবাহের বিজ্ঞাপন গল্পের একটি প্রশ্ন। আর একটা প্রশ্ন আমরা দেখি। দেখো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পাঠ্য গল্প অনুসরণে নিচে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে। এখানে 2টি গল্প থেকে একসাথে মন্তব্য দেওয়া হয়েছে। শ্রীনিবাস নগদ 8 আনা খরচ করে মুক্তার গাইড বই কিনেছিল। এটি কোথা থেকে নেওয়া? পুরানো মেয়ে থেকে নেওয়া। মতিগঞ্জের ঘাটে সীতানাথের নৌকা ডুবে গিয়েছিল। এটিও পুরানো মেয়ে থেকে নেওয়া। কানহাইয়ালাল মোহাম্মদ খানের দোকান থেকে সুন্দরী মেয়ের ফটোগ্রাফ ক্রয়ের প্রস্তাব দিয়েছিল। এটি কোথা থেকে নেওয়া? এটি বিবাহের বিজ্ঞাপন থেকে নেওয়া, তাই না? এটা বিবাহের বিজ্ঞাপন। আর গোলাপ ছড়ির প্রতি মোহনলালের পক্ষপাত ছিল। এই 2টি লাইন বিবাহের বিজ্ঞাপন থেকে নেওয়া, তাই না? আর লাস্ট এই লাইনটিও আবার পুরানো মেয়ে থেকে নেওয়া। তাহলে দেখো এখানেও টোটাল প্রভাত কুমার থেকে একটা মিক্সিং কোশ্চেন এসছে। এখানে সঠিক উত্তর আমরা কি পাই? এ ঠিক, ডি ঠিক এবং ই ঠিক, এই 3টি লাইন ঠিক। ঠিক আছে, তাহলে উত্তর পেলাম আমি 3-এর দাগ। নেক্সট দেখো আরো একটি প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম অবতারের ছোট ভাইয়ের নাম। একদম খুব ইজি টাইপ প্রশ্ন, মোহনলাল উত্তর হবে। তো এটিও কিন্তু পরীক্ষাতে এসেছিল। তো ইজি টাইপ কোশ্চেন আসছে, ক্রম সাজানো আসছে, শুদ্ধাশুদ্ধ আসছে, বিভিন্ন গল্প একসাথে মিশিয়ে যে কোশ্চেন গুলো হয় সেগুলো আসছে। তো ভালোভাবে কিন্তু আমাদের পড়তে হবে, ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুদের সাথে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট করে। তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমরা আরো ভিডিও দিতে পারবো, আমাদেরও ভালো লাগবে ভিডিওটি দিতে। তোমাদের ভালো লাগা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য চলো টাটা।